আসসালামু আলাইকুম। ডিজাইন হাউজের পক্ষ থেকে ২৭তম ক্লাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা দেখেছেন আমাদের এই অটোক্যাড টিউটোরিয়ালের ধারাবাহিক যে পার্ট বাই পার্ট যে টিউটোরিয়ালগুলো আমরা আপলোড করেছি, এগুলোতে আপনাদের আমরা শেখানোর চেষ্টা করেছি কিভাবে একটা পরিপূর্ণ একটা বিল্ডিং এর ড্রাফটিং অর্থাৎ আর্কিটেকচারাল পার্ট সহ কিভাবে আমরা সিভিলের বিভিন্ন পার্টগুলো এবং স্ট্রাকচারাল পার্টগুলো আমরা করতে পারি, সেগুলো আমি আপনাদের গ্র্যাজুয়ালি দেখিয়েছি। যদি আপনারা এই টিউটোরিয়ালটি পরিপূর্ণভাবে ক্লাস 1 থেকে গ্র্যাজুয়ালি একটা কনসিকুয়েন্স মেইনটেইন করে যদি করতে থাকেন এবং বাসাতে যদি সে অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে আমি সিউর যে আপনারা এট লিস্ট একটা প্ল্যান তৈরি করার জন্য কিভাবে একটা প্ল্যানের সেটব্যাক রুলস প্রয়োগ করতে হয়, কিভাবে আপনারা সেটব্যাক রুলস থেকে আপনারা চারপাশে আপনারা প্রয়োজনীয় মতো জায়গা ছেড়ে সেখান থেকে প্রপোজড ল্যান্ড এরিয়া আপনারা কিভাবে নির্ণয় করতে হয় এবং কিভাবে আপনারা প্ল্যান অঙ্কন করতে হয় এবং প্ল্যানের অভ্যন্তরে যে বিভিন্ন বিষয় থাকে, যেমন আমরা হচ্ছে আ একটা প্ল্যানের হচ্ছে দরজা, জানালা, হ্যাঁ? সহ আরো যে আমাদের সিম্বল গুলো অঙ্কন করতে হয়, স্টেয়ার, আমি আপনাদের গ্র্যাজুয়ালি এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কিভাবে আপনারা ফ্লোর প্ল্যানে অ্যাকুরেট ভাবে আপনারা কলাম স্থাপন করতে পারেন সেগুলো আমি আপনাদের দেখিয়েছি। এবং আপনি একটা বিল্ডিং এর আ সম্মুখে দাঁড়ালে সেই বিল্ডিং এর যে এলিভেশন আপনারা দেখতে পাবেন, আমি কিন্তু আপনাদের ৪ সাইটের কিন্তু এলিভেশন সুন্দরভাবে অঙ্কন করে দেখিয়েছি। এছাড়াও আমি আপনাদের সেকশন সহ আরো যে আর্কিটেকচারাল পার্ট গুলো রয়েছে, সেগুলোও কিন্তু আমি আপনাদের করিয়ে দেখিয়েছি। এবং আর্কিটেকচারাল পার্টটি আমি সমাপ্ত করার পরে আমি কিন্তু আপনাদের স্ট্রাকচারাল কাজে কিন্তু হাত দিয়েছি। আপনারা যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেছেন তারা ইতিমধ্যে দেখেছেন যে আমি কিভাবে দেখিয়েছি কিভাবে আমরা কলাম লেআউট করতে পারি এবং কলামের আমরা শিডিউল, রেইনফোর্সমেন্ট শিডিউল আমরা তৈরি করতে পারি। কিভাবে আমরা বিম লেআউট করতে পারি, ওকে? কিভাবে আমরা হচ্ছে বিম লেআউট শিডিউল তৈরি করতে পারি এবং কিভাবে আমরা কলাম ফুটিং লেআউট তৈরি করতে পারি সেগুলো আমি আপনাদের দেখিয়েছি। সো প্লিজ যারা আমাদের এই টিউটোরিয়াল গুলো দেখতেছেন তারা অবশ্যই ক্লাস 1 থেকে ধারাবাহিকভাবে আপনারা এগুলো দেখবেন এবং এগুলো আপনারা অবশ্যই বাসাতে প্র্যাকটিস করবেন। যদি আপনাদের কোনো অ প্রয়োজন থাকে আমার সাথে আপনারা কনট্যাক্ট করতে পারেন। বিভিন্ন বিষয়ে যদি আপনাদের কোথাও কনফিউশন থাকে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমাদের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ আপনাদের শেখানোর উদ্দেশ্যেই, যাতে করে আপনারা জাস্ট অন্তত এট লিস্ট বেসিক কিছু ধারণা পেয়ে থাকেন। তারপরে আপনারা গ্র্যাজুয়ালি বিভিন্ন ওয়ে থেকে আপনারা আপনাদের যে নলেজ সেগুলো আপনারা ডেভেলপ করবেন। সো আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন এবং সঙ্গে থাকবেন। আমরা ভবিষ্যতেও ইনশাআল্লাহ আরো অনেক আপডেট যে সফটওয়্যার গুলো রয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড, লাইক আপনারা যদি এই একটা বিল্ডিং AutoCAD করার পরে যদি আপনারা সেটার যদি আপনারা যদি আ ভিজুয়ালাইজেশন দেখতে চান যে বিল্ডিংটা তৈরি হওয়ার পরে বিল্ডিংটা দেখতে কেমন লাগবে, তাহলে আপনাকে অবশ্যই 3D Max এ আপনাকে এটাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করার পরে আপনি এই বিল্ডিংটা বাহির থেকে আপনার এক্সটেরিয়র লুকটা কেমন আসবে সেটা আপনি খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন। ইভেন আপনি যদি চান যে আপনার বিল্ডিং এর অভ্যন্তরের স্টাইলটা আপনি কেমন দেখতে চাচ্ছেন সেগুলো আপনি এই 3D Max সফটওয়্যারের মাধ্যমে আপনি ইন্টেরিয়র পার্টটাও সম্পূর্ণভাবে করতে পারেন। এবং আপনি যদি চান যে আপনি এগুলোকে অ্যানিমেশন আকারেও আপনি তৈরি করতে পারেন। আপনি এটা 3D Max এও করতে পারবেন অথবা আমরা আরো যে আপডেট সফটওয়্যার গুলো রয়েছে যেমন মায়া সফটওয়্যার, সেগুলোতে আমরা কিন্তু এগুলোর কিন্তু আ 3D অ্যানিমেশন আমরা কিন্তু তৈরি করতে পারবো। এছাড়াও আমরা আরো অনেক অ্যাডভান্স সুন্দরভাবে রেন্ডারিং করার জন্য এবং ভিজুয়ালাইজেশন, ল্যান্ডস্কেপ ডিজাইন করার জন্য আমরা কিন্তু আরো যে অ্যাডভান্স যে ভিরে প্লাগইন গুলো রয়েছে যেমন লুমিনা রয়েছে, এগুলো আপনাদের আমি গ্র্যাজুয়ালি শেখানোর চেষ্টা করব। এবং এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল পার্টটা হচ্ছে একটা বিল্ডিং এর স্ট্রেংথ নির্ভর করে মূলত স্ট্রাকচারাল আ কাজের উপর। সেজন্য একটা বিল্ডিং এর যে শক্তি সেটা আপনি যদি সুন্দরভাবে করতে চান এবং আপনি যদি পরিপূর্ণ শক্তি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিল্ডিংটাকে এনালাইসিস করতে হবে এবং বিল্ডিংটার লোড ক্যালকুলেশন করতে হবে। ওকে? সো সেগুলো করার জন্য আমি আপনাদের গ্র্যাজুয়ালি ETABS, স্টেটপ্রুফ সহ আরো যে সফটওয়্যার গুলো রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো। সো আশা করি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং
আপনারা যদি এখনো চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার না করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই সেই ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যান। সো আশা করি আপনারা সকলে আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সকলের আ সহযোগিতায় আমরা চাচ্ছি আমাদের এই ছোট YouTube চ্যানেলটিকে ডে বাই ডে গ্র্যাজুয়ালি অনেক বড় করতে। যাতে করে অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে থাকে, অনেক বেশি মানুষ আমাদের কাছ থেকে শিখতে পারে এবং আমরাও আপনাদের কাছ থেকে বিভিন্ন বিষয় শিখতে পারি। ওকে? সো আমরা তাহলে আজকে ২৭ নাম্বার ক্লাসে চলে যাব। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি ২৪, ২৫, ২৬ তম ক্লাসে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা কলাম লেআউট অঙ্কন করতে পারি এবং কিভাবে আমরা কলামের যে রেইনফোর্সমেন্ট শিডিউল সেটাও আমরা অঙ্কন করতে পারি আপনারা দেখিয়েছেন। এবং তারপরে আমরা দেখিয়েছি কিভাবে আমরা বিম লেআউট করতে পারি। ওকে? তারপরে আমরা হচ্ছে কিভাবে একটা কলাম ফুটিং লেআউট করতে পারি সেগুলো আমি আপনাদের দেখিয়েছি। সো ইতিমধ্যে আমি প্রায় ৩-৪ টা ক্লাস আমি ইতিমধ্যে স্ট্রাকচারাল নিয়ে নিয়েছি। সো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখবেন এবং এগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। ওকে? ১ম এ হয়তোবা আপনাদের বুঝতে কিছুটা সমস্যা হবে। সো আপনারা ১ম এ জাস্ট এটা কি করবেন, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা এগুলো বাসাতে AutoCAD সফটওয়্যারে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। তারপরে আপনারা আপনাদের প্রয়োজনীয় কোনো ইঞ্জিনিয়ার অথবা কোনো বড় ভাই অথবা যেখানে কোনো কনস্ট্রাকশন এর কাজ চলতেছে সেখানে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনি যে সফটওয়্যারে যে আপনি যে ডিজাইনটা শিখলেন সেটার সাথে আপনি বাস্তবে প্র্যাকটিক্যালি আপনার ডিজাইনটাকে মেলানোর চেষ্টা করবেন। যে আপনি কোথায় বুঝতে পারতেছেন না সেটা আপনি অবশ্যই যে সাইটে যে কর্মরত ইঞ্জিনিয়ার থাকবে বা সাইট ইঞ্জিনিয়ার থাকবে তাকে আপনারা জিজ্ঞেস করবেন। তার কাছ থেকে আপনি বিষয়গুলা জেনে নেওয়ার চেষ্টা করবেন। ওকে? এছাড়াও আমি আপনাদের পরবর্তীতে হয়তোবা সাইট ভিজিটে নিয়ে যাবো। যে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সাইটে কাজগুলো শিখতে পারবেন। জাস্ট আমি ১ম এ আগে আ জাস্ট সফটওয়্যার সম্পর্কে আপনাদের ভালোভাবে কাজটা শেখাই। তারপরে সফটওয়্যার কাজগুলো শেখানো হওয়ার পরে আমি আপনাদের প্র্যাকটিক্যালিতেও শিখাবো। আপনি চাইলে এখন থেকে ড্রইং করার পাশাপাশি আপনি বিভিন্ন সাইটে গিয়ে আপনার যে প্রয়োজনীয় যে সিভিল ডিপার্টমেন্ট বা আর্কিটেকচারাল ডিপার্টমেন্টের যে বেসিক নলেজ সেগুলো আপনি গেদার করতে পারেন। সো আপনার দিন শেষে কিন্তু আপনার পরিশ্রম কিন্তু আপনাকে কিন্তু আপনার সফলতার কিন্তু স্থানটি নির্ধারণ করে দিবে। এখানে আপনার সফলতা আপনি কোথায় বুঝবেন এটা কিন্তু আমি বা কেউ ডিসাইডেড করতে পারবে না। ওকে? তো আপনি যে অনুযায়ী পরিশ্রম করবেন আপনার সে অনুযায়ী আপনি ফল পাবেন। সো আপনি যদি অনেক হার্ড ওয়ার্কিং হন এবং আপনি যদি অনেক পরিশ্রমী হন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি একদিন সফলতার চরম শিখরে পৌঁছবেন। সো অবশ্যই আপনি কারো উপর ডিপেন্ড না করে আপনি আপনার নিজের উপর ডিপেন্ড করবেন এবং বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন গ্যাদার করতে থাকেন। অবশ্যই আশা করা যায় একসময় আপনি ভালো কোনো প্রতিষ্ঠানে জব করতে পারবেন। অথবা আপনি নিজেই অনেক ভালো একজন এন্টারপ্রেনিউর হতে পারবেন। ওকে? তো এর জন্য ১ম এ যেটা প্রয়োজন ১ম এ আপনাকে অবশ্যই যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার সেটা আর্কিটেকচারাল হোক অথবা সিভিল ডিপার্টমেন্টের হোক আপনাকে অবশ্যই এই রিলেটেড কনস্ট্রাকশন রিলেটেড আপনাকে প্রয়োজনীয় যে নলেজ সেটা আপনাকে গ্যাদার করতে হবে এবং রাজুক শীট অনুযায়ী আপনাকে এই বিল্ডিং গুলো ডিজাইন করা শিখতে হবে এবং বিএনবিসি আপনারা জানেন বিএনবিসি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অর্থাৎ বাংলাদেশে আপনি একটা বিল্ডিং করতে চাইলে বাংলাদেশের প্রেক্ষাপটে সকল যে ইনফরমেশন, সকল যে রুলস রেগুলেশন কিন্তু আপনি কিন্তু সেই বিএনবিসি বইতে আপনি পাবেন। আপনি পাশাপাশি অবশ্যই বিএনবিসি বইটার বিভিন্ন যে রুলস ওখানে যে বিভিন্ন তথ্যগুলো ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং এগুলো আপনি মুখস্থ করার চেষ্টা করবেন না। অবশ্যই এগুলো আপনি বুঝে, বুঝে পড়বেন প্লাস এগুলো আপনি প্র্যাকটিক্যালি যে বিভিন্ন সাইটে যাবেন সেখান থেকে আপনি এগুলো মিলানোর চেষ্টা করবেন। দেখবেন যে আপনি বারবার প্র্যাকটিস করার ফলে অবশ্যই সকল বিষয়ের কোডগুলো আপনার আস্তে, আস্তে মনে থাকবে এবং আপনি যত প্র্যাকটিস করবেন, যত আপনি এই বিষয়ে আপনি যদি মনোনিবেশ করবেন, তত আপনি এই বিষয়ে সাকসেস হতে পারবেন। সো অবশ্যই আপনি যদি কোনো একজন ভালো কোনো প্রফেশনাল ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিএনবিসির যে বিভিন্ন কোডগুলা রয়েছে, সেগুলো আপনাকে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। নট অনলি বিএনবিসি এছাড়াও যে বাহিরের যে আপনার যে বিভিন্ন যে আরো যে আমেরিকান যে কোডগুলো রয়েছে, সেগুলো আপনাকে বিভিন্নভাবে মনে রাখতে হবে এবং ফলো করতে হবে। ওকে? আচ্ছা। আরেকটা বিষয় আপনারা অবশ্যই এগুলো ভিডিওগুলো বাসাতে ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন এবং আপনারা সাইট ভিজিট করবেন এবং সাইট থেকে আপনারা প্রয়োজনীয় নলেজ গ্যাদার করবেন। ওকে? সো ওকে আর কথা না বাড়িয়ে আমরা আজকের ২৭ তম ক্লাসে চলে যাব। সো আমি আপনাদের বলেছি যে আজকে ২৭ তম ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা একটা ফুটিং এর সেকশন অঙ্কন করতে
পারি। ইতিমধ্যে আমি আপনাদের পূর্বের ক্লাসে দেখিয়েছি যে কিভাবে আমরা একটা ফুটিং এর লেআউট করতে পারি। দেখেন এটা হচ্ছে একটা হচ্ছে ফুটিং এর লেআউট। যারা আমার পূর্বের ক্লাসটি দেখেছেন তারা জানেন যে কিভাবে আমরা একটা বিল্ডিং এর এরকম ফুটিং এর লেআউট তৈরি করতে পারি। এখানে কিন্তু আমি ৩ রকমের ফুটিং ইউস করেছি। অর্থাৎ যেই কলামগুলোতে অধিক লোড পড়ার সম্ভাবনা আছে সেই কলামগুলোতে কিন্তু আমি বেশি আকারের কিন্তু ফুটিং আমি দিয়েছি এবং পর্যায়ক্রমে যে কলামগুলোতে এ তুলনামূলক লোড কিছুটা কম পড়ার পসিবিলিটি আছে সেখানে আমি তুলনামূলক কম আকারের ফুটিং ইউজ করেছি। ওকে? বিকজ আমি চাচ্ছিলাম যে আমার ইকোনমিক্যাল সাশ্রয় করে আমি বিল্ডিং থেকে যেন পর্যাপ্ত শক্তি পাই সেজন্যই কিন্তু আমি বিভিন্ন সাইজের কিন্তু কলাম অঙ্কন করেছি। তো যেখানে আমার অধিক বেশি লোড পড়ার পসিবিলিটি নাই সেখানে আমি অযথা অনেক বেশি আকারের কলাম ফুটিং ইউজ করে আমি অর্থের অপচয় করতে চাই না। যাতে করে আমার অর্থনৈতিক সাশ্রয় হয় এবং বিল্ডিংটা তার প্রয়োজনীয় শক্তি পায় সেই অনুযায়ী আমাকে প্র্যাকটিক্যালি বিল্ডিংটা এনালাইসিস করে আমাকে অর অর কলামের এবং ফুটিং এর ডিজাইনটা করতে হবে। ওকে? আচ্ছা। তো আমি আপনাদের বেসিক্যালি আজকে যেটা দেখাবো এটা আচ্ছা অনেক ছোট আকারের আমি আপনাদের একটা হচ্ছে আমি হচ্ছে ফুটিং এর হচ্ছে সাইজের হচ্ছে আপনাদের সেকশন অঙ্কন করে দেখাবো। এটা হচ্ছে ৪ ফিট ইনটু ৪ ফিট আকারের আমরা একটা ফুটিং অঙ্কন করব। সেই ফুটিং থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ফুটিংটা সেকশন করতে পারি। এবং এই ফুটিং এ আমি যে কলামটি ইউজ করব সেই কলামটির আ একটা স্কয়ার কলাম এবং সেই কলামের সাইজ হচ্ছে ১ ফিট ইনটু ১ ফিট। ওকে? সো আমরা আজকে যেই ফুটিংটা ইউজ করব তার সাইজ হচ্ছে 4 ফিট ইনটু 4 ফিট। দ্যাট মিনস লেংথ 4 ফিট এবং ওয়াইড হচ্ছে 4 ফিট। ওকে? আমি এবং আমরা যে আ আ আ হাইটটা ইউজ করব সেটা হচ্ছে 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। ওকে? সো আমরা আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদের প্র্যাকটিক্যালি এগুলা করে দেখাবো। আচ্ছা। আপনারা দেখেন যে এখানে কিন্তু আমি একটা আ আ AutoCAD এর যে আর্কিটেকচারাল এবং সিভিল ডিপার্টমেন্টের যে ড্রইংটা করতে হয় রাজউক শিট অনুযায়ী আমি কিন্তু আপনাদের প্রায় বেশিরভাগ ড্রইং কিন্তু আমি আপনাদের কিন্তু করিয়ে দেখিয়েছি। সো আশা করা যায় এগুলো আপনারা দেখবেন এবং দেখার পর প্র্যাকটিস করবেন। এবং আপনারা YouTube এ খোঁজ করবেন যে এরকম একটা পরিপূর্ণ প্রজেক্ট আপনি উইথআউট কস্ট এ পাচ্ছেন। এটা আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। ওকে? সো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা তো আজকের ক্লাসে আমি এখন চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? ১ম এ আমাকে ফুটিং সাইজটা নির্ণয় করতে হবে। যেহেতু আমি বলেছি যে এটা আমি একটা অনেক ছোট একটা ফুটিং অঙ্কন করব, সেজন্য আমি এটা হচ্ছে 4 ফিট এবং 4 ফিটের একটা ফুটিং অঙ্কন করব। তো তার জন্য আমাকে ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে জাস্ট আমি লাইন কমান্ডকে অ্যাক্টিভ করলাম। করার পরে আমি এখান থেকে কি করব? আমি জাস্ট হচ্ছে আমার লেংথটা দিব হচ্ছে 4 ফিট। ওকে? আচ্ছা, আমি 4 ফিট লেংথ আমি এখানে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার হচ্ছে 4 ফিট লেংথ এর হচ্ছে আমার হচ্ছে কলাম। এই ফুটিং এর হচ্ছে লেংথ হচ্ছে 4 ফিট। ওকে? সো এখন যদি আমরা এই 4 ফিট লেংথ দিব এবং এর ওয়াইড হচ্ছে 4 ফিট। যেহেতু এটা AutoCAD সফটওয়্যার এখানে আপনি কিন্তু ৩ টা ডাইমেনশন দেখতে পাবেন না। যেহেতু এটা 2D সফটওয়্যার সেজন্য আপনি এখানে অনলি ২ টা ডাইমেনশন দেখতে পাবেন। ওকে? সো এটা যদি লেংথ হয় তাহলে আপনি এর সাথে অবশ্যই ওয়াইড অথবা হাইট যেকোনো একটা ডাইমেনশন আপনি দেখতে পাবেন এবং আরেকটা ডাইমেনশন সবসময় হাইট থাকবে। এটা যদি আপনি 3D Max অথবা আপনি যদি রিয়েল ওয়ার্লড এ আপনি যদি কল্পনা করেন তাহলে কিন্তু আপনি কিন্তু যেকোনো অবজেক্টের কিন্তু ৩ টা কিন্তু ডাইমেনশন দেখতে পাবেন। যেহেতু এটা 2D ডাইমেনশন সেজন্য আপনাকে অবশ্যই এখানে জাস্ট ২ টা দেখতে পাবেন। সো এটা হচ্ছে লেংথ। সো আমি এখানে লেংথ দেখতে পাবো এবং আমি এখানে হাইটটা দেখতে পাবো, কনসিডার করব। আমি এখানে কিন্তু ওয়াইডটা কনসিডার করব না। ওকে? যেহেতু আমি বলেছি যে আমি যে ফুটিংটা ইউজ করব তার লেংথ এবং ওয়াইড হচ্ছে 4 ফিট ইনটু 4 ফিট। সো এটা যদি লেংথ হয় তাহলে এর হাইট হচ্ছে কত? আমি যে ফুটিংটা ইউজ করব এই ফুটিং এর হাইটটা হচ্ছে 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। সেজন্য আমি জাস্ট পুনরায় আবার একটা লাইন কমান্ড নিলাম। জাস্ট এখান থেকে আমি হাইটটা দিব হচ্ছে 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। ওকে? এটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ওয়াইড ধরবেন না। এটা কিন্তু হাইট। ওকে? সো এখান থেকে এই পর্যন্ত 4 ফিট হচ্ছে লেংথ। আচ্ছা 4 ফিট ওয়াইড হচ্ছে হাইট অবস্থায় আছে বিকজ এটা 2D এখানে আমরা ৩ টা ডাইমেনশন দেখতে পাবো না। এবং এই যে ভার্টিক্যালি যে এটা কিন্তু হচ্ছে হাইট। হাইট হচ্ছে কত? 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। ওকে? সো পুনরায় এখানেও আমরা 2 ফিট এবং 6 ইঞ্চের একটা আমরা লাইন অঙ্কন করলাম। ওকে? তো এরপরে আমরা কি করব? জাস্ট আমরা সংযোগ করে দিলাম। ওকে? সো দেখেন আমরা কিন্তু
4 ফিট ইনটু 4 ফিট আকারের একটা ফুটিং অঙ্কন করেছি এবং এই ফুটিং এর হাইটটা হচ্ছে 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। তো এখন আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন ফুটিং এর সাইজটা আমাকে নির্ধারণ করলাম। এই ফুটিংটা কিন্তু একটা বিল্ডিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিল্ডিং এর যাবতীয় সকল প্রকার লোড কিন্তু বিম এবং কলামের মাধ্যমে কিন্তু ভূমিতে স্থানান্তরিত হয়। এবং ভূমিতে স্থানান্তরিত হওয়ার জন্য কিন্তু সকল প্রকার লোড কিন্তু এই ফুটিং এর এই যে আন্ডারগ্রাউন্ড যে বেসমেন্ট রয়েছে সেখানে কিন্তু আসার পরে কিন্তু এই লোডটা কিন্তু ভূমিতে কিন্তু স্থানান্তরিত হয়। সো এই ফুটিংটা যদি তুলনামূলক দুর্বল হয় তাহলে কিন্তু বিল্ডিংটা ডিফরমেশন অথবা ডিফ্লেকশন হওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেড়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি মাটির কোয়ালিটি ভালো হয় এবং ২ তলা ৩ তলা পর্যন্ত বিল্ডিং এর জন্য আপনি কিন্তু জাস্ট ফুটিং ইউজ করে কিন্তু আপনি সেই বিল্ডিংটা করতে পারবেন। এখানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি মাটির গুণাগুণ খারাপ হয়, মাটির ভারবহন ক্ষমতা যদি অনেক কম হয়, তাহলে আপনি কিন্তু ৪-৫ তলা বিল্ডিং এর বেশি কোনো বিল্ডিং করতে চাইলে আপনাকে কি করতে হবে? পাইলস ইউজ করতে হবে। ওকে? এবং আপনি যদি তার চেয়েও বেশি হাই স্তরের বিল্ডিং আপনি নির্মাণ করতে চান তাহলে আপনাকে মাঠ ফাউন্ডেশন দিয়ে অঙ্কন করতে হবে। ওকে? সো যেহেতু এটা আমি অনেক একটা সিম্পল একটা প্রজেক্ট কারণ আমি খুব বেশি বড় প্রজেক্ট এখানে দেখাবো না। কারণ জাস্ট এটা আপনার ১ম ক্লাস আমি আপনাদের আরো পরে আরো যে AutoCAD এর যে প্রফেশনাল যে ড্রইং গুলা দেখাবো সেগুলোতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা অনেক বেশি ই অনেক বেশি আকারের আমরা হচ্ছে এই ফুটিং এবং ফুটিং এর সেকশন আমরা অঙ্কন করতে পারি। ওকে? সো এটা জাস্ট একটা ছোট একটা ফুটিং আমরা অঙ্কন করব। জাস্ট আপনারা যেন সহজে বুঝতে পারেন। ওকে? তো আমি দেখেন ১ম এ কিন্তু এখানে কিন্তু ফুটিং এর কিন্তু আমি কিন্তু যে সাইজটা সেটা কিন্তু আমি নির্ধারণ করেছি। এখন আমাকে কলামের সাইজ নির্ধারণ করতে হবে। কারণ আমরা জানি যে একটা ফুটিং কিন্তু কলামের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। সো ফুটিং এর সাইজটা কিন্তু আপনি নির্ণয় করার পরে আপনাকে অবশ্যই কলাম সাইজটা নির্ণয় করতে হবে। যদি আপনি আগে থেকে কলাম সাইজটা নির্ণয় করে থাকেন এবং কলাম লেআউট করে থাকেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে সেখান থেকে আপনি এটা করতে পারবেন। তো যেহেতু আমি আপনাদের জাস্ট একবারে শুরু থেকে এটা দেখাচ্ছি, সেজন্য আমি এখানে জাস্ট আমি হচ্ছে ১ ফিট ইনটু ১ ফিট স্কয়ারের একটা আমি কলাম সাইজ আমি ধরে নিলাম। সো সেই ১ ফিট এবং ১ ফিটের কলামটা আমি অঙ্কন করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলারকে অন করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখান থেকে কি করব? জাস্ট ১ ফিট দিলাম, দেওয়ার পরে কমা দিব। তারপরে হচ্ছে ১ ফিট দেন এন্টার। তাহলে দেখেন আমার কিন্তু ১ ফিট আকারের কিন্তু আমার কিন্তু একটা কিন্তু কলাম অঙ্কন করানো কিন্তু শেষ। এরপরে আমাকে যেটা করতে হবে এটা আমি সিলেক্ট করলাম। করার পরে রাইট এ ক্লিক করলাম। করার পরে আমি এটা কি করব এখন? কপি করব। আচ্ছা দেখেন আমি এটা ঠিক মিড পয়েন্টটা ধরলাম। মিড পয়েন্টটা ধরার পরে আমি কি করব বলেন তো? এটার মিড পয়েন্টে রেখে দিলাম। ওকে? আচ্ছা। তাহলে এরপরে আমাকে কনস্ট্রাকশন লাইন নিয়ে আমাকে কি করতে হবে? কলামের যে আ লেংথটা সেটা আমাকে ফিক্সড করতে হবে। ওকে? সে কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে এক্সএল এন্টার। যেহেতু আমি ভার্টিক্যালি লাইন নেব সেজন্য ভি এন্টার। ওকে। এরপরে দেখেন আমি এখান থেকে জাস্ট এই কলামের এই প্রান্ত এবং এই প্রান্ত আমি কি করব? সিলেক্ট করে দিলাম। ওকে। এরপরে আমি চাইলে সেই কলামটাকে এখন ডিলিট করে দিতে পারি। কারণ আমার যে কলামের যে লেংথটা প্রয়োজন সেটা আমি অলরেডি ফিক্সড করে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কি করব? ট্রিম করে দেব। নিচের যে আমার যে এই যে কনস্ট্রাকশন লাইন রয়েছে এগুলো আমার দরকার নেই। ওকে? আচ্ছা, এইটুকু আপনারা যদি বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা পরবর্তীতে আরো যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আপনারা বুঝতে পারবেন। কারণ ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, "Oil begun is half done." That means আপনি যদি কোনো কাজ ভালোভাবে বুঝে স্টার্ট করতে পারেন, তার মানে আপনি ধরে নিতে পারেন যে আপনি সেই কাজটির অর্ধেক সম্পন্ন করেছেন। সেজন্য কিন্তু দেখেন আমি আপনাদের ক্লাসটি শুরু করার পূর্বে প্রায় ১০-১৫ মিনিট কিন্তু আপনাদের কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু আপনাদের আলোচনা করতেছি। কারণ হয়তোবা আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি অনেক বেশি কথা বলি। কিন্তু এটা কিন্তু আপনাদের শেখানোর উদ্দেশ্যেই। কারণ এটা একটা ভার্চুয়াল জগৎ। এখানে একটা বিল্ডিং এর যে ডিজাইন এটা কিন্তু অনেক সেনসিটিভ একটা বিষয়। সো এই বিষয়গুলো যদি আমি আমাদের যদি বোঝাতে চাই তাহলে অবশ্যই আমাকে অনেক বেশি কথা বলতে হবে। তাছাড়া কিন্তু আপনি কিন্তু এগুলা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না। জাস্ট আপনি মুখস্থ করবেন এবং এটা কিন্তু আপনি কিন্তু প্র্যাকটিক্যালি যে আপনি এটাকে কিন্তু মিলাতে পারবেন না। ওকে? সো আমি আপনাদের আজকে যেই ফুটিং এর যে সেকশনটা দেখাবো এটা কিন্তু একবারে রিয়েল এর সাথে কিন্তু সম্পর্কযুক্ত এবং আমি কিন্তু এই ফুটিং এর কিন্তু আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু হচ্ছে এই ফুটিং এর মাধ্যমে কিন্তু আমি কিন্তু হচ্ছে এস্টিমেটিং কস্টিং ও আমি আপনাদের করিয়ে দেখিয়েছি। যদি আপনারা চান আপনি সেখান থেকে আপনার প্লেলিস্ট চেক করবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আপনারা কিন্তু এস্টিমেট ও কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। ওকে? আচ্ছা।
সো এরপরে আপনারা জানেন যে একটা ফুটিং এর সবার নিচে আমাকে স্যান্ড ফিলিং করতে হয়। ওকে? দ্যাট মিনস আমার যে একবারে যে আন্ডারগ্রাউন্ড আমি যে খোঁড়ার পরে আমি যে মাটি পাবো, সে মাটির একবারে সেখানে আমাকে ১ম এ কি করতে হবে? স্যান্ড ফিলিং করতে হবে। ওকে? স্যান্ডটা আমাকে সুন্দরভাবে কি করতে হবে? দিতে হবে এখানে। 6 ইঞ্চ আমি হাইটের আমি এখানে স্যান্ড দিব। দেওয়ার পরে আমি অবশ্যই এখানে পর্যাপ্ত পরিমাণে হ্যামারিং করব। ওকে? হ্যামারিং করার পরে আমি এটাকে যেন ৬ ফিট হাইটে আমি এটাকে স্যান্ড ফিলিং করব। ওকে? সো এর জন্য ১ম এ তাহলে আমাকে যেটা করতে হবে যে নিচে আমাকে কি করতে হবে? তাহলে 6 ইঞ্চি আমাকে কি করতে হবে? স্যান্ড ফিলিং করতে হবে। সেজন্য আমি অফসেট করব। ইন্টার জাস্ট 6 ইন্টার। তাহলে আমি এইটুকু কি করলাম? নিচের এইটুকু আমি কি করলাম? 6 ইঞ্চ আমি হচ্ছে স্যান্ড ফিলিং করলাম। ওকে? স্যান্ড ফিলিং করার পরে আমাকে সেই স্যান্ড ফিলিং এর উপরে আমাকে কি করতে হবে? ব্রিক ফ্ল্যাট সোলিং করতে হবে। ওকে? সো আমি এটা হচ্ছে ৩ ফিট ৩ ইঞ্চির আমি হচ্ছে কি করব? ব্রিক ফ্ল্যাট সোলিং করব। ওকে? কত ইঞ্চির? ৩ ইঞ্চির। ওকে, আচ্ছা। তাহলে আমার ১ম এ গেল ৬ ইঞ্চি হচ্ছে সান ফিলিং, এরপরে হচ্ছে ৩ ইঞ্চি হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং। এরপরে আমাকে পুনরায় ৩ ইঞ্চির কি করতে হবে? সিসি করতে হবে। দ্যাট মিনস আ সিসি মানে হচ্ছে সিমেন্ট কংক্রিট আমাকে একটা লেয়ার দিতে হবে। সেটা হচ্ছে কত? ৩ ইঞ্চির। ওকে। তাহলে আমাকে পুনরায় ৩ ইঞ্চির আমাকে কি করতে হবে? সিমেন্ট কংক্রিটের একটা লেয়ার তৈরি করতে হবে। ওকে। সো আশা করা যায় এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন এর ভিতরে যে অবজেক্ট গুলো রয়েছে সেগুলো আমরা কি করব? ইরেজ করে দিব। ই আর ডবল এন্টার। এখান থেকে এটা, এখান থেকে এগুলো এবং এখান থেকে এগুলো আমাকে ইরেজ করে দিতে হবে। আশা করি আপনারা এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমাকে কি করতে হবে? আ যে আমার যে ফুটিং রয়েছে সেখানে আমাকে রড বিছাইতে হবে। ওকে? সো এই রড বিছানোগুলা অনেক সেনসিটিভ। এগুলা বোঝাটা আসলে প্র্যাকটিক্যালি আপনি যদি কোন সাইটে না যান তাহলে এগুলো আসলে এই AutoCAD সফটওয়্যারে প্রাথমিক অবস্থায় বোঝাটা কিছুটা ক্রিটিক্যাল। তবে আপনারা যদি বিভিন্নভাবে যদি আ সাইটে যদি ভিজিট করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। আচ্ছা। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে O ইন্টার 1 ইন্টার। আমি এখানে আ এখন এই যে দেখেন আমি এখানে কি দিলাম বলেন তো? এটা হচ্ছে আমি রড দিলাম। ওকে? এরপর আমাকে পুনরায় আরেকটা আমাকে দিতে হবে রডের লেয়ার। এরপর আমাকে কি করতে হবে? এটা ট্রিম করতে হবে। TR ডবল এন্টার। আচ্ছা। এখন আপনারা জানেন যে আমাকে কিন্তু চারদিকে আমার যে ফুটিং থাকবে সেই ফুটিং থেকে আমাকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু কভারিং দিতে হবে। তো আমি একটা ফুটিং থেকে যদি আমি পর্যাপ্ত পরিমাণ যদি স্ট্রেংথ পেতে চাই তাহলে আমাকে ক্লিয়ার কভারিংটা আমাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। এটা কিন্তু আমরা কিন্তু খুব একটা গুরুত্ব দেই না। বিভিন্ন আনপ্রফেশনাল গ্রামীণ কনস্ট্রাকশন কাজগুলোতে। এতে করে কিন্তু বিল্ডিং এর কিন্তু লোড আ ক্যাপাবিলিটি কিন্তু অনেকটাই কমে আসে। সেজন্য আপনারা অবশ্যই ক্লিয়ার কভারিং যেটা সেটা অবশ্যই আপনারা যেটাই দেন ২ ইঞ্চি দেন অথবা ২.৫ ইঞ্চি বা ৩ ইঞ্চি যেটাই দেন সেটা আপনারা অবশ্যই ভালোভাবে মেইনটেইন করার চেষ্টা করবেন। আমরা বেশিরভাগ সময় কিন্তু এই ক্লিয়ার কভারস কে বেশিরভাগ আমরা গুরুত্ব দেই না। ওকে? আপনি একটা বিষয় দেখেন যদি আপনার যে যে স্টিল বার বা রড যেগুলো আপনি ইউস করবেন, এগুলা যদি পর্যাপ্ত পরিমাণ ভিতরে যদি না থাকে, এটা যদি একবারে যদি বাইরের দিকে থাকে, কংক্রিটের ধার ঘেঁষে থাকে, তাহলে কিন্তু সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু শক্তি কিন্তু পাবে না। অবশ্যই এগুলোকে একটা সাইড থেকে অবশ্যই এগুলোকে ভেতরের দিকে একটা নির্দিষ্ট সাইড ভিতরে আমাকে এগুলোকে বসাতে হবে। তাহলে যেটা হবে যে খুব সহজেই আপনারা হচ্ছে এগুলো আপনারা আ এগুলো থেকে যে আপনার যে স্ট্রেংথ পাওয়ার কথা সেগুলো আপনারা অবশ্যই পাবেন। ওকে? আচ্ছা। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি হচ্ছে এগুলো কি করব বলেন তো? এগুলো এখন আমি ইরেজ করে দিব। ওকে? আচ্ছা। ER ডবল এন্টার। আমি এখান থেকেও এটা ইরেজ করে দিলাম। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমি এখানে আমার এই ফুডিং এর ক্ষেত্রে আমি ৩ ইঞ্চি ক্লিয়ার কভার ইউস করব। সেজন্য আমাকে কি করতে হবে? O এন্টার 3 এন্টার। তাহলে আমি এই পার থেকে ৩ ইঞ্চি এবং এই পার থেকে ৩ ইঞ্চি আমি কি করব? ক্লিয়ার কভারিংটা দিয়ে দিলাম। এরপরে আমাকে যেটা করতে হবে TR ডবল এন্টার। এখান থেকে আমাকে এটা এবং এটা ইরেজ করে দিতে হবে। কারণ আমি এটা কি করলাম? আমি ৩ ইঞ্চি আমি কি দিছি? ক্লিয়ার কভারেজ আমি ইউজ করেছি। আচ্ছা, এরপরে আমাকে যেটা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে দেখেন এ এটার জন্য আমাকে পুনরায় আবার কি ৩ ইঞ্চি আমাকে ক্লিয়ার কভার দিতে হবে। ওকে। TR ডবল এন্টার। এখান থেকে আমি এটা এবং এখান থেকে আমি এটা আমাকে কি করতে হবে? O এন্টার 3 এন্টার। পুনরায় এখান থেকে আমাকে ৩ ইঞ্চি দিতে হবে। TR ডবল এন্টার। ওকে। তাহলে এখন আমি এগুলো কি করতে পারি? আমি এখন চাইলে এগুলো ইরেজ করে দিতে পারি। এগুলোর আমার আর কোনো প্রয়োজন নেই। তাহলে এখন দেখেন আপনারা
যে এই যে এটা যে আমি অঙ্কন করলাম নিচে সবার নিচে যেটা সেটা হচ্ছে কি স্যান্ড ফিলিং, তাই না? 6 ইঞ্চি। এরপরে আমি ৩ ইঞ্চি হচ্ছে ব্রিক আর্ট সিলিং দিলাম। এরপরে পুনরায় ৩ ইঞ্চি হচ্ছে সিমেন্ট কংক্রিটের হচ্ছে দিলাম। এরপরে দেখেন এরপরে হচ্ছে এটা একটা রড দিলাম আমি। এরপরে আমি রডের আরেকটা লেয়ার দিলাম। ওকে? তো আচ্ছা এখন আমাকে দিতে হবে দেখেন রডের এখানে অবশ্যই আমাকে একটা ক্র্যাঙ্ক দিতে হবে। ওকে? আমি এটা দিলাম হচ্ছে ৩ ইঞ্চি। আচ্ছা। তাহলে রডগুলোকে আ পর্যাপ্ত পরিমাণ কংক্রিটের সাথে দৃঢ়তা প্রদান করার জন্য এখানে আমাকে ক্র্যাঙ্ক দিতে হচ্ছে। তাহলে সেই রডটা অনেক বেশি দৃঢ়তা হয়। ওকে? তো এরপরে যেটা করতে হবে টি-আর ডবল এন্টার। আমি এইটুকু কি করলাম? ইরেজ করে দিলাম। সো আশা করা যায় যে আপনারা এইটুকু আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমাকে যেটা এখন করতে হবে সেটি হচ্ছে যে আমাকে দেখেন আমার যে এই যে হচ্ছে এটা কিন্তু আমার কি বলেন তো? এটা কিন্তু আমার কিন্তু হচ্ছে মেইন কিন্তু কলাম। তাহলে মেইন কলামের থেকে তো আমাকে যে আমি যে স্টিল ইউস করব, আমি যে রড ইউস করব সেটা কিন্তু আমাকে কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। তাই না? আমি তো এটা আমার মেইন কলামের হচ্ছে সাইজ। আমি তো কলামের এখানে তো রড দিতে পারি না। তাই না? একবার সাইডে দিতে পারি না। আমাকে কলামের একটা সাইড থেকে আমাকে নির্দিষ্ট পরিমাণ ভিতরের দিকে আমাকে কি করতে হবে? সেই স্টিল বা রডটা আমাকে দিতে হবে। যাতে করে সেই স্টিলটা কংক্রিটের সাথে দৃঢ়ভাবে লেগে থেকে সেই আ স্ট্রাকচারকে অনেক বেশি শক্তিশালী করতে পারে। ওকে? তো এর জন্য আমাকে এই পুনরায়ভাবে ৩ ইঞ্চির যে আমি যে ক্লিয়ার কভারটা ইউস করেছি সেটা আমাকে কলামের এখানেও বসাতে হবে। সেটার জন্য কি করতে হবে? ও এন্টার, ৩ এন্টার। তার জন্য আমি এখান থেকে ৩ ইঞ্চি ক্লিয়ার কভারটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে? আচ্ছা। এরপরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে টি আর ডবল এন্টার। আমি এখান থেকে এই অংশগুলো আমি এখন কি করব? ইরেজ করে দিব। ক্লিয়ার? সো আশা করি আপনারা এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এটা এবং এটা আমাকে কি করতে হবে? ইরেজ করে দিতে হবে। এগুলো আমার রাখার আর কোনো প্রয়োজন নাই। এরপরে যেটা করতে হবে EX ডবল এন্টার। আমি এই যে এটাকে একটু বর্ধিত করে দিলাম এই পর্যন্ত আমি কানেক্ট করে দিলাম। ওকে? আচ্ছা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন আপনারা জানেন যে কলামের ক্ষেত্রে আমরা এখন যেটা টাইবার ইউজ করব। তাহলে টাইবারটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা এখানে টাইবার যেটা আমরা ইউজ করি সেটা আমরা সেন্টার টু সেন্টার দূরত্ব হচ্ছে ৮ মিলিমিটারের আমরা হচ্ছে এখানে রড ইউজ করব এবং এগুলোর সেন্টার টু সেন্টার দূরত্ব হচ্ছে ৮ ইঞ্চি করে। এরপরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট এখানে হচ্ছে একটা দিয়ে দিলাম হচ্ছে টাইবার। আচ্ছা এরপরে আমাকে যেটা করতে হবে আচ্ছা এখানে না দিয়ে এটা আমি মুভ করে এখানে দিতে পারি। ওকে। এরপর আমি এটা কি করতে পারি এটাকে আমি এখন মুভ করলাম। মুভ বাটনে ক্লিক করে এটাকে মুভ করলাম হচ্ছে 8 ইঞ্চি। তো দেখেন এটা কিন্তু ৮ ইঞ্চি উপরে কিন্তু এটা কিন্তু অফসেট হয়ে গেছে। এখন আমি এগুলোকে আমি কি করতে পারি? কপি অফসেট করে দিতে পারি যে আ ক্লিক করলাম। এটাকে আমি কি করব? কপি করব। কত ইঞ্চি পরপর? ৮ ইঞ্চি পরপর। ওকে। আচ্ছা আমি চাইলে এখন এগুলো কি করব? জাস্ট কপি করে আমি এটা এখন দিয়ে যেতে পারি এভাবে। সো আমি জাস্ট এখন হচ্ছে আমার কলামের ভিতরে আমি হচ্ছে কি করব? যতটুকু আমি কলাম ইউজ করব সেখানে আমি ৮ ইঞ্চি পরপর আমি কি করব? টাইমারটা আমি বসিয়ে দিচ্ছি। ওকে? আচ্ছা আপনারা এখন চাইলে এগুলো আপনি জাস্ট একবারে সিলেক্ট করতে পারেন। করে আপনার কাজটা আরো অনেক বেশি দ্রুত হবে। এখানে জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আপনারা যাই এখানে জাস্ট কি করবেন? ক্লিক। ওকে। সো আশা করা যায় এই পর্যন্ত দিলে আমার মোটামুটি একটা বিল্ডিং এর ১০ ফিট হাইটের যে আমার একটা ফ্লোর সেটা আমি অঙ্কন করতে পারব। সো এরপরে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে দেখেন আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন। আপনাদের যেটা ১ম এ এরপরে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আ এখন আপনাকে এই পর্যন্ত যে আপনি আসলেন, তাই না? এই পর্যন্ত আসার পরে আপনাকে এখন কি করতে হবে বলেন তো? আপনাকে এখন 2 ফিট 6 ইঞ্চির হচ্ছে একটা লেংথ দিতে হবে। 2 ফিট 6 ইঞ্চি এখান থেকে দেখেন। ও ইন্টার 2 ফিট 6 ইন্টার। আচ্ছা এখান থেকে আপনি 2 ফিট 6 ইঞ্চির একটা লেংথ দিলেন, এই যে হাইটটা দিলেন। এই হাইটে আপনার কি হবে বলুন তো? এই হাইটে কিন্তু আপনি কিন্তু গ্রাউন্ড লেভেল। এই হাইটটাকে বলা হবে কি? গ্রাউন্ড লেভেল। যখন আপনি গ্রাউন্ড লেভেলে আসবেন, সেই গ্রাউন্ড লেভেলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু কি ইউজ করতে হবে? গ্রেড বিম ইউজ করতে হবে। আপনারা জানেন যে গ্রাউন্ড লেভেলে যে গ্রেড বিম ইউজ করা হয়, তার অর্ধেক হাইটের গ্রেড বিম কিন্তু মাটির নিচে থাকে এবং অর্ধেক কিন্তু মাটির উপরে থাকে। তার মানে আমরা মাটির উপরেরটা ভিজিবল হবে। কিন্তু মাটির নিচের যে অংশটা সেটা কিন্তু ভিজিবল হবে না। আচ্ছা।
সো এরপরে আমাকে যে দেখেন আমরা কিন্তু এখন এটা কিন্তু গ্রাউন্ড লেভেল, ওকে? তাহলে আমরা কিন্তু এই যে 2 ফিট 6 ইঞ্চ হাইটের আমরা যে একটা ফুটিং ইউজ করলাম, সেই ফুটিং থেকে আমরা 2 ফিট 6 ইঞ্চি ১৫টা কি করলাম? আবার ১৫ আমরা এটা ভরাট করলাম স্যান্ড দিয়ে। তারপর আমরা কিন্তু এখানে কোথায় আসলাম? আমরা এখন গ্রাউন্ড লেভেলে আসলাম। গ্রাউন্ড লেভেলে আসার পরে আমরা কিন্তু এখন কিন্তু কি পাবো বলেন তো? আমরা কিন্তু গ্রাউন্ড লেভেলে আসার পরে আমরা কিন্তু হচ্ছে আ যে গ্রেড বিম পাবো, সেই গ্রেড বিমটা কিন্তু আমাদের এখন অঙ্কন করে দেখাতে হবে। আচ্ছা, এর জন্য আপনারা জানেন যে গ্রেড বিমের কিন্তু হচ্ছে আমি যেটা গ্রেড বিমের যে একটা হাইট ইউজ করব তার অর্ধেক আমি দেখতে পাবো এবং অর্ধেক আমি দেখতে পাবো না। কারণ গ্রেড বিমটা থাকে একবার হচ্ছে মাটিতে সংযুক্ত এবং এটার অর্ধেক মাটির নিচে থাকে, অর্ধেক মাটির উপরে থাকে। আচ্ছা, তো আমি ধরলাম যে আমি যে এই ফুডিং এর জন্য যে গেট বিম ইউজ করব সেই গেট বিমটার হাইট হচ্ছে ১০ ইঞ্চি। তাহলে আমি ৫ ইঞ্চি দেখতে পাবো এবং ৫ ইঞ্চি আমি দেখতে পাবো না। এর জন্য আমাকে কি করতে হবে? ও ইন্টার ৫ ইন্টার। তো এখানে আচ্ছা, দেখেন যে আমরা তাহলে কিন্তু এখানে কিন্তু হচ্ছে আমরা কিন্তু যে ১০ ইঞ্চির আমরা যে বিমটা ইউজ করছি তার কিন্তু আমরা কিন্তু এখানে ৫ ইঞ্চি কিন্তু আমি কিন্তু এখানে দেখতে পাবো। সেজন্য আমি এখানে ৫ ইঞ্চি করে আমি এখানে দেখিয়ে দিলাম। ওকে? সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমার যে এখান থেকে এটাকে কিন্তু আমাকে এই পর্যন্ত বর্ধিত করে দিতে হবে। কারণ এর ভিতরে কিন্তু কত ১০ ইঞ্চি কিন্তু থাকবে, তাই না? ও ইন্টা ১০ ইন্টা। আচ্ছা, এটা আমি কি করব? এখান থেকে ১০ ইঞ্চি আমি কি করব? এটা দিয়ে দিলাম। তাহলে এই যে ১০ ইঞ্চি এটা কি বলেন তো? এটা হচ্ছে আমার হচ্ছে বিমের হচ্ছে আ হাইট। ওকে? আমি এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। আমি কালারটা দিলাম হচ্ছে রেড। ওকে? আমি রেড দিতে পারি। আচ্ছা, আমি রেড দিয়ে দিলাম। আমি চাইলে এটা ডিফল্ট থেকে আমি এটাকে ১৪ ইঞ্চি করে দিলাম। ওকে। সো এরপর দেখেন আমি চাইলে ম্যাচ করে দিতে পারি। আমি ম্যাচ করে দিলাম আপনাদের সুবিধার জন্য যাতে আপনাদের সহজে এটা ভিজিবল হয়। ম্যাচ করে দিলাম আমি এটাকে। আচ্ছা, এটাও আমি দিয়ে দিলাম। ওকে। সো দেখেন এখন কিন্তু সহজে কিন্তু এগুলা কিন্তু ভিজিবল হচ্ছে। আচ্ছা, এরপরে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে এরপরে দেখেন এটা কিন্তু গ্রাউন্ড লেভেল, তাই না? এটা কি? এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। আমি এখানে লিখতে পারি গ্রাউন্ড লেভেলটা আমি এখানে লিখে দিতে পারি। তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, আমি এটা লিখে দিলাম। টেক্সট থেকে আমি এটাকে টেক্সট আইটেম নিয়ে নিলাম। এখন আমি লিখে দেব গ্রাউন্ড লেভেল। আচ্ছা, আ এখান থেকে লিখে দিতে হবে গ্রাউন্ড লেভেল, তাই না? আচ্ছা, তাহলে আপনারা সহজে এটা বুঝতে পারবেন। আপনারা কি লিখবেন? জাস্ট সংক্ষেপে লিখতে পারেন GL মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল। এখন এটাকে আমি এখান থেকে আ টাইমস নিউ রোমান দিতে পারি। টাইমস নিউ রোমান। আচ্ছা, এটা আমি আরেকবার সিলেক্ট করি। এখান থেকে সিলেক্ট এখানে যাওয়ার পরে টাইমস নিউ রোমান। আচ্ছা, এটা যেহেতু হয় না এটা আমি ইরেজ করে দিলাম। পুনরায় আমি টেক্সট নিলাম। এখান থেকে আমি দিলাম। আচ্ছা, দেওয়ার পরে GL মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল। আচ্ছা, এরপরে আমি এখন এটাকে কি করব বলেন তো? এরপরে আমি এটাকে এখন কি করব? পুনরায় সিলেক্ট করব। সিলেক্ট করে হ্যাঁ, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে এখান থেকে টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। টাইমস নিউ রোমান। ওকে। এরপরে আমাকে কি করতে হবে? আচ্ছা, এটার হাইট ২ ইঞ্চ আছে আমি এটাই রেখে দিলাম। এটাকে আমি হাইটটা একটু কমায় নেই। এটা অনেক বেশি হয়ে গেছে। আমি এটা আ 10 করে দিলাম। ওকে। তাহলে দেখেন, এখন আমি কি করব? এটা আমি জাস্ট এখান থেকে কি করতে পারি? মুভ করে আমি এখানে নিয়ে আসলাম। ওকে। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। আপনারা আশা করা যায় এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে বলতে পারেন। ওকে? আমি এইটুকু এখন মুভ করে এইটুকু এখানে দিলাম। তাহলে এটা কিন্তু হচ্ছে গ্রাউন্ড লেভেল আমি কিন্তু অঙ্কন করলাম। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আমি ম্যাচ করে দিলাম। আচ্ছা, দেখেন এটা আমি তাহলে গ্রাউন্ড লেভেল অঙ্কন করলাম। তাহলে গ্রাউন্ড লেভেল থেকে আমাকে কি করতে হবে? প্লিন্থ লেভেল পর্যন্ত হাইট দিতে হবে। আমি মনে করলাম হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত হচ্ছে আমার হচ্ছে দূরত্ব হচ্ছে 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। তাহলে আমি সেটা দিয়ে দিলাম। ও ইন্টার 2 ফিট অ্যান্ড 6 ইন্টার। তাহলে এখান থেকে আমি কি করব? 2 ফিট অ্যান্ড 6 ইন্টার আমি যে আমার যে হাইট সেটা আমি দিয়ে দিলাম। ওকে? আচ্ছা। তাহলে 2 ফিট অ্যান্ড 6 আমি দিয়ে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে আ
ই এক্স ডবল ইন্টার। আমি এটাকে কি করতে পারি, এটাকে আমি এখন জাস্ট এটাকে কপি করে এই পাশেও দিতে পারি। ওকে, আপনারা আশা করা যায় এগুলো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে এগুলা ড্রয়িং করতেছি।